অনেক আগে 1400 সাল কবিতায় লিখেছিলেন, আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতা খানি কৌতূহল হয়ে। তিনি কোনো জ্যোতিষী ছিলেন না, তিনি জানতেন যে আজ থেকে 100 বছর পর 200 বছর পর তার কবিতাগুলো স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমাদের মনে। বহু মানবের মাঝে আমাদের রবি খুবই বিচিত্র এবং অনন্য। এরকম বহুমুখী প্রতিভা আমরা তাকে স্মরণ করে গান, নাচ, কবিতা পাঠ করার জন্য সমবেত হয়েছি। কবিগুরুকে জানাই আমাদের বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এই অনুষ্ঠানের সভাপতি ডক্টর ভীমচন্দ্র মণ্ডল মহাশয়, সঙ্গে রয়েছেন নিত্যানন্দ কর্মকার মহাশয়, আমাদের বিপিএড বিভাগের এইচওডি, রয়েছেন সুশান্ত জানা মহাশয়, সুমন্ত সরকার, আমাদের কৃষ্ণপদ মহাশয় সমাদশায়, এবং সবাইকে এখন জাতীয় সঙ্গীতের জন্য উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাবো। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा, विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंगा, तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे, गाहे तव जय गाथा। जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता, जय हे
এবার আমাদের সম্মানীয় সভাপতি ডক্টর ভীমচন্দ্র মণ্ডল মহাশয় সহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলীকে অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পায়ের রজত এখন বরণ করে নিচ্ছেন আমাদের সভাপতি প্রিন্সিপাল ভীমচন্দ্র মণ্ডল মহাশয়কে। স্বাগতা মহাশয় নিত্যানন্দ স্যারকে এখন বরণ করে নেবে। এবার বরণ করে নেবে সুমন্ত সরকার মহাশয়কে আমাদের প্রথম বর্ষের ছাত্রী স্বাগতাকে মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে করতালি দিয়ে অনুষ্ঠান এগিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বরণ করে নেবেন সঞ্জয় ভূঁইয়া মহাশয়কে। বরণ করে নেবেন আমাদের প্রথম বর্ষের ছাত্রী পায়েল রজক। বরণ করে নেবেন সুস্মিতা ম্যামকে। বরণ করে নেওয়ার জন্য আমাদের প্রথম বর্ষের ছাত্রীকে অনুরোধ জানাচ্ছি। সবাই করতালি দিয়ে অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাবে। সুশান্ত স্যারকে বরণ করে নেওয়ার জন্য আমাদের ফার্স্ট ইয়ারের ছাত্রীকে অনুরোধ জানাচ্ছি। স্যারেদের এবং বিএড এবং বিপিএড থেকে দুজন ছাত্র এবং ছাত্রীদের পুষ্পার্ঘ অর্পণের জন্য ডাকা হচ্ছে। বিএড এবং বিপিএড থেকে দুজন করে এসো এবং আমাদের রবি ঠাকুরকে সমস্ত সহকর্মীবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীরা, দেশ যখন যুদ্ধের একটা আবহে দিয়ে যাচ্ছে এবং সেই আবহেই আজ আমরা রবীন্দ্র স্মরণ করছি। আমাদের প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের ছেলে মেয়েদেরকে, যারা আজকের দিনটাকে একটা নিছক ছুটি হিসাবে না দেখে তাদের এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আমরা এই বিশেষ দিনগুলোর তাৎপর্যটা আমরা আলোচনা করার জন্য মূলত কেন আমরা এই দিনগুলোকে স্মরণ করি, তার উদ্দেশ্যটাই বা কি। আমাদের শুধু আমরা যারা এখানে আছি আজকের দিনটা সেলিব্রেশনের মাধ্যমে আমরা রবীন্দ্রনাথকে আবার নতুনভাবে জানবো, সেটা নিশ্চয়ই নয়। কারণ আমরা এর আগে বহুবার এটা সেলিব্রেট করেছি, তোমরাও করেছো। রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক বক্তব্য শুনেছো, যেটা আমার থেকে তোমরাই ভালো জানো, বা আমরা সকলে কম বেশি সচেতন। বিষয়টা আমাদের জন্মদিবস উদযাপন শুধু সেটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। বিষয়টা হচ্ছে তার যে ভাবনা এবং সেই ভাবনাটা ছড়িয়ে দেওয়া। আমরা এখানে যারা আছি তারা শিক্ষক বা উর্বী শিক্ষক, ভাবী শিক্ষক, তাদেরকে এইসব দিনগুলোতে অভ্যস্ত করা এই কারণেই আমরা করি, যাতে তারা যখন তাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে তৈরি করবে, অর্থাৎ তারা যখন স্কুলে গিয়ে ওই সমস্ত ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দানে পবিত্র হবে, তখন তারা যেন এই দিনগুলির মাধ্যমে তাদের মধ্যে সে ভাব, তার যে বক্তব্য, সেগুলো যেন সঞ্চালন করে।
সেই উদ্দেশ্যে কিন্তু টিচার্স এডুকেশন ইনস্টিটিউটগুলোতে এই দিনটা পালন করা হয়। অনেক ইনস্টিটিউশনে যাবে, তুমি আজকে যদি অধিকাংশ জায়গাতেই যাও দেখবে আজকে ছুটির দিন। এবং আমার ধারণা অনেকেই যেটা করেন, যেটা আমি কোনোদিন বিশ্বাস করি না, গতকালকে অনেক জায়গাতে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়ে যায় বিভিন্ন স্কুলগুলোতে, ইন অর্ডার টু এভেল হলিডে, আজকের দিনটাকে যাতে তারা হলিডে পায়। আমরা ওই জায়গাতে বিশ্বাস করি না, যদি করি তাহলে সেই দিনেই করবো। যদিও রবীন্দ্রনাথ বলেছেন যে গোটা বৈশাখ মাসটাতেই তার জন্মদিবস পালন করা যায়, অসুবিধা কিছুই নেই, কোনো একটা মানুষকে স্মরণ করা যায়। কিন্তু আমরা যেটা চাই যে যেহেতু আমার ছুটিটা আগামীকাল আছে, আমাদেরকে নিতে হবে, তাই আমরা আজকে সেলিব্রেট করবো, সেই জায়গাটা তো আমি বিশ্বাসী নই। আমার ছেলেদের কাছে এই বক্তব্যটাই থাকে, যেটা যে দিনের জন্য ধার্য, আমার সুবিধার জন্য সেই ধার্য দিনটাকে যেন আমরা পরিবর্তন না করি। গত বছর এই সময়টাতে ছুটি ছিল এবং সরকার ঘোষিত ছুটি ছিল, তোমাদের খেয়াল থাকতে পারে লাস্ট ইয়ার কিন্তু আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করতে পারিনি। কারণ যেহেতু সরকারি ছুটি, সরকার থেকে সেটাকে ঘোষণা করে দিয়েছে ছুটি, ফলে আমাদের আর কিছু করার ছিল না। কিন্তু এবছর আমরা ফরচুনেট, এখনো ছুটি হয়নি আমাদের কলেজগুলোতে, যদি স্কুলগুলোতে ছুটি হয়ে গেছে। আর আজকে একটা নোটিশ এসেছে, আজকে সমস্ত ছুটি কিন্তু বাতিল হয়ে গেছে সমস্ত অফিসে, ছেলেদের মেয়েদের না। বোঝা গেছে আমি কি বলতে চাইছি? আমি শুরুতেই বললাম যে যুদ্ধকালীন আবহে আজকে আমরা এটাকে সেলিব্রেট করছি। অর্থাৎ যে কোথাও একটা সমরের একটা ধ্বনি শুনতে পাই, তোমরা সোশ্যাল মিডিয়াগুলোতে খবরগুলোতে দেখলে দেখবে বোধহয় পৃথিবীতে যুদ্ধ ছাড়া বোধহয় আর কিছুই হচ্ছে না, যা কাম্য নয়। তো যাই হোক, আজকে এই আবহে তোমরা এটা অর্গানাইজ করেছো, খুব ভালো লাগছে। আজ আমরা রবীন্দ্রনাথের বিভিন্ন তার যে জায়গাগুলোকে সেটা আমরা দেখবো, সেই জায়গাগুলো তোমাদের কাছ থেকেও আমরা শুনবো, তোমাদের অভিজ্ঞতাগুলো আমরা শেয়ার করবো। এবং যেটা আমরা সাধারণভাবে করে থাকি, সেই গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই রবীন্দ্রনাথের সৃষ্ট যাবতীয় তার কবিতা, গান, নৃত্যের মাধ্যমেই আমরা দিনটাকে উদযাপন করবো এবং তার যে ভাবনা, তার যে সৃষ্টি, সেগুলো যেন আমরা পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারি, সেই অঙ্গীকারবদ্ধ হয়েই আজকে আমরা দিনটাকে উদযাপন করব। ধন্যবাদ। আবারও বলছি যে তোমরা আজকের দিনটাকে নিছক ছুটি হিসাবে না দেখে স্বতঃস্ফূর্তভাবে এতজন এই দিনটাকে উদযাপন করার জন্য এসেছো, এতেই কিন্তু কলেজ কর্তৃপক্ষ অত্যন্ত খুশি এবং অত্যন্ত গর্বিত। ধন্যবাদ।
বঞ্চিত করেননি। তিনি শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক, নাট্যকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক। কবিগুরুর কয়েকটা বিখ্যাত কাব্যগ্রন্থর শিরোনাম, কয়েকটা উপন্যাসের শিরোনাম এবং কয়েকটা ছোট গল্প, এছাড়াও কয়েকটা নাটকের এবং কিছু প্রবন্ধের শিরোনাম নিয়ে তার একটা কবিতা লেখার চেষ্টা করেছি। তো কবিতার নাম হচ্ছে রবির কিরণ। আলোর কিরণ রবি, জগৎ শ্রেষ্ঠ কবি, বঙ্গে জন্ম তার, বিশ্বে সুনাম। প্রেম ও গীতের সুরে কত শত কবিতায় জন্ম দিবসে তাকে জানাই প্রণাম। সোনার দরিয়া চড়ে ভারত বিশ্ব ঘুরে, চিত্রা চৈতালি সাথী গীতা লিখেয়া, পূরবী মহুয়া বনে শ্যামলী জন্মদিনে, শেষ লেখা রাখিয়া রবি ছাড়িছে মায়। কবিতা পারেনি তারি কাব্যে বাঁধন ছাড়ি, মুক্ত ধারা স্রোতে ভাসিল রাজা। অচলায়তন ভেঙে কালের যাত্রা পথে রক্ত করবি লিখে দিয়েছে সাজা। ঘরে ও বাইরে কবি চির আধুনিক রবি, চোখের বালির সাথে রাখে যোগাযোগ। শেষের কবিতা পড়া লেখক নৈক গড়া, চতুরঙ্গতে দেখি নানা অভিযোগ। ক্ষুদিত পাষাণ পুরে নিশীতে কম কালোরে, নষ্ট নীড়ের মূলে দেনা পাওনা। স্ত্রীর পত্র পড়ে সে বড় চঞ্চল, কাবুলিওয়ালার ছাড়া আফগান অঞ্চল। তিনি সঙ্গীতে যত চেনা অচেনা, রেখে গেছে কত চিঠি, কত না প্রবন্ধ। সাহিত্য লিখেছে কত লোক সাহিত্য। ধ্রুপদী ভারতে কবি, নোবেল জয়ী। ধ্রুপদী ভারতে রবি, নোবেল জয়ীতে কবি, বিশ্ব জগৎ মঞ্চে রবীন্দ্র। ধন্যবাদ। কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে দু চার কথা আজকে বলছি। বেশিরভাগ তোমরা জানো সব, আমরাও ছোটবেলা থেকে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমেই শিখে এসেছি। তো প্রিন্সিপাল স্যার শুরুতেই বললেন যে যুদ্ধের পরিস্থিতি, একদিকে যুদ্ধের সাইরেনের সুর বাজছে, আর আমাদের রাজ্যে বিশেষ করে, যদিও বাঙালি যেখানে যেখানে আছে, যে সমস্ত দেশে আছে, ইংল্যান্ডে বা আমেরিকা এসবেও কিন্তু আজকে আমাদের কবিগুরুর এই জন্মদিন পালিত হচ্ছে। অর্থাৎ কবিগুরু সেই সঙ্গীতের সুর আর যুদ্ধের সানায়ের সুর মিলেমিশে যেন এক অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি করেছে, যার মধ্যে আমাদের এই অনুষ্ঠান শুরু করতে অনুষ্ঠান করতে হচ্ছে। যেটা প্রথমে ভালো লাগলো সেটা হচ্ছে অন্বেষা স্বাগতা যে গান গাইলো, এদের খুব অন্তর দিয়ে গাইলো, এই জন্যই খুব ভালো লাগে। এরা আন্তরিকতার সহিত গানটা পরিবেশন করলো। আর রাজা যে লিখলো, যাত্রার দ্বারা কিন্তু লেখা যায় না, এটা কিন্তু এত সহজ ব্যাপার না। বিশেষ করে আমি তো আমার কথা বলতেই পারি, আমার মধ্যে তো এতটুকু কবিত্বের মানে ছোঁয়াটুকুও নেই। আমি কবিদের মতো ওই মেঘের দিকে তাকালে ওই বিধবা রমণী তাহার আঁচল উড়াইতেছে, হ্যাঁ, পিঞ্জর রাশি ভাসিয়া বেড়াইতেছে, এসব আমি দেখতে পাই না। চাঁদকে আমি চাঁদই দেখি, ওই চাঁদের দিকে তাকিয়ে সুন্দরী রমণীর মুখ আমি কিন্তু দেখতে পাই না। সুতরাং লেখাটা একটা কিন্তু একটা মানে একটা আলাদা প্রতিভার ব্যাপার। হ্যাঁ, সবাই আমরা দেখি কিন্তু লিখি না, লিখতে পারি না। কেন? সেই জল পড়ে পাতা নড়ে, রবীন্দ্রনাথ ঠাকুর সেই বাচ্চা বয়সে প্রাইমারি স্কুলে সবাই দেখছে জল পড়ে পাতা নড়ে, কিন্তু লিখলেন কে? উনি বাচ্চা বয়সে। অর্থাৎ এই লেখার অভ্যাসটা থাকা খুবই জরুরি, এরকম একটা ব্যাপার আছে। আর সবার দ্বারা লেখা যায় না। এই যে সুন্দর সুন্দর শব্দ চয়ন, তার যে গুণন, কিভাবে একটা ভাষাকে সুন্দর গুণনের মাধ্যমে একটা উপস্থাপনা করা যায় কবির মাধ্যমে, সেই যে রসবোধ এবং তার যে সঙ্গীতের সেই যে কি বলবো, সঙ্গীতের যে প্রেম কি জিনিস বুঝতে হলে রবীন্দ্রনাথ ঠাকুরের বাইরে হয় না। আমাদের স্যারেরা বলতেন যে তোরা কি প্রেম করিস, প্রেমকে যদি জানতে হয় তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে পড়াশোনা কর। আর রবীন্দ্রসঙ্গীত কি ভালো লাগে? রবীন্দ্রসঙ্গীত তোদের ভালো লাগার কথা নয়, কারণ রবীন্দ্রসঙ্গীতকে ভালো লাগাতে হলে, জানতে হলে তোদের শিক্ষিত হতে হবে। অর্থাৎ শিক্ষিতরাই, এরকম একটা আমাদের মধ্যে আছে যে শিক্ষিতরাই একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরকে বুঝতে পারবে, জানতে পারবে, এবং তার সেই যে রসবোধ, তার কবিত্বের যে তার প্রতিভা, এগুলো বুঝতে হলে অ্যাকচুয়ালি শিক্ষিত না হলে বোঝা সম্ভব না। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কিছুই জানি, তবে তার একটা দিক আমি শুধু উল্লেখ করে শেষ করব। সেটা হচ্ছে উনি একজন ফিলোজফার ছিলেন, আইডিয়ালিস্ট ছিলেন। আইডিয়ালিজম ইনস্ট্রাক্ট টিচার টু বি এ রোল মডেল বিফোর দ্য স্টুডেন্ট। উনিই বলেছিলেন যে টিচারকে স্টুডেন্টের সামনে রোল মডেল হতে হবে। উনি যে সমস্ত যে কারিকুলাম প্ল্যানিং করেছিলেন, যেটা উনি বলেছিলেন যে টিচার সেন্টার হবে,
যদিও আমাদের এখন সাবজেক্ট স্টুডেন্ট সেন্টার হয় আমাদের যে টিচার যে কারিকুলাম প্ল্যানিংয়ে, তো ওনারা মানে ওনারা যেটা যে ওনার যে একটা টিচার তাকে দেখে শিখবে সবাই, অর্থাৎ টিচারকে রোল মডেল হতে হবে। আমরা অনেক টিচারের কাছ থেকে শিখে এসেছি এবং স্বপ্ন দেখতাম যে এইরকম টিচারের মতো হবো যদি কখনো টিচার হই, অর্থাৎ এটা কিন্তু এই আইডিয়ালিস্টরাই এটাকে সাপোর্ট করে এবং তারা বলে যে টিচারকে অনেক বেশি জানতে হবে, শিখতে হবে, যে কোনো স্কিলে তাকে অনেক বেশি উন্নত হতে হবে। তো ফিলোজফার হিসাবে উনি এই ধারণা দিয়েছিলেন এবং উনি যারা আইডিয়ালিস্ট তারা এটা মনে করে যে ট্রুথ ক্যান বি নোন ফ্রম দ্য মেন্টাল থিঙ্কিং প্রসেস, অর্থাৎ তুমি কি ভাবছো সেখান থেকেই তোমার সমস্ত কিছু চলবে। তুমি যেটা ভাবছো সেই অনুযায়ী তোমার ফিজিওলজিক্যাল যে রেসপন্সগুলো যে আমাদের যে বিভিন্ন অর্গান সিস্টেমস আছে সেগুলো সেই মতো করেই তোমাকে কিন্তু সাড়া দেবে এবং আমরা সেটা কিন্তু সবাই অনুভব করি। যখন আমরা আবেগে ভেসে যাই তখন কিন্তু আমাদের ফিজিওলজিক্যাল রেসপন্সগুলো বেরোয়, আমাদের চোখের কান্না, আমাদের সব কিছু পুরোটাই পুরো ফিজিওলজিক্যাল। কেন কি আমরা ওইটা ভাবছি, ওইটা নিয়ে পড়ে আছি, অর্থাৎ ভাবনার উপরেই সব কিছু। ভাবনা থেকেই সত্যের উদ্ঘাটন সম্ভব। যেমন জল পড়ে পাতা নড়ে, জল পড়তে সবাই দেখেছে কিন্তু ভাবেনি, যিনি ভেবেছেন তিনি আজকে কবি হয়েছেন। আপেল পড়তে সবাই দেখেছেন কিন্তু উনি ভেবেছেন নিউটন যে আপেলটা কেন নিচের দিকে গেলেন, কেন সাইডে গেল না উপরে গেল না। ওই ভাবনা থেকেই কি আবিষ্কার করেছেন তোমরা সবাই সব জানো। অর্থাৎ ভাবনাটা একটা বিশাল ব্যাপার, তুমি যেটা নিয়ে ভাববে তুমি সেই দিকে সফল হবে। অর্থাৎ আমরা সারাদিনে আমাদের চিন্তা বহুত, আমরা যে কোনো সময় খেতে খেতেও আমরা চিন্তা করছি। আমরা যখন বিছানাতে শুয়ে থাকি তখন তো চিন্তা আসেই বিভিন্ন, কিন্তু প্রতি মুহূর্তে আমরা চিন্তা করছি। তুমি কি ভাবছো তার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। তো আমাদের এই সুস্থ চিন্তা ভাবনা থাকুক। আর একটা জিনিস, এই আজকের এই যুদ্ধের এতে একটা কথা আছে, সেই বসুন্ধরা কুটুম্বকম, অর্থাৎ হোল ওয়ার্ল্ড ইজ এ ফ্যামিলি। এই যে সারা বিশ্ব একটা পরিবার, এই মতেরও বিশ্বাসী ছিলেন আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুর। যাই হোক, আমি আর বক্তব্য আমার দীর্ঘায়িত করবো না, একটা কথা বলেই শুধু শেষ করি। ওনারই গানের লাইন, মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি বইবে সৌরভে নিশিদিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম। নমস্কার। তুমি আমারে মম শিব গগন
দিয়েছি সুধা বিষে মিশে মম সুখ দুঃখ ভাঙিয়া তুমি আমারে মম বিজন জীবন বিহারী তুমি সন্ধ্যার মেঘমালা মমের স্বপ্ন অঞ্জন তব নয়নে দিয়েছি পরায় ওই মুগ্ধ নয়ন বিহারে মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায় জড়ায় তুমি আমারে মম জীবন বিহারী তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা মম শূন্য গগন বিহারী আমি আপন মনের মাধুরী বিষয়ে তোমারে করেছি রচনা তুমি আমারে মম শিব গগন বিহারী তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা। নমস্কার। আজকের দিনের প্রথমেই আমি কবিগুরু চরণে আমার সহস্র প্রণাম জানাই। আমরা সকলেই জানি 1940 সালের 1 মার্চ রবীন্দ্রনাথ ঠাকুর বাঁকুড়া এসেছিলেন। তো বেলা 12টার সময় উনি বাঁকুড়ার মেজিয়াঘাটে এসে উপস্থিত হন। সাথে ছিলেন পুত্রবধূ প্রতিমা দেবী, ব্যক্তিগত সচিব অমিয় চক্রবর্তী এবং আরও অন্যান্য সশস্ত্র গুণীজন। পরের দিন সেখানে তাদের অভ্যর্থনা জানানোর পর জেলা শাসকের বাসভবন বাঁকুড়া হিল হাউসে তাদের আনা হয় এবং 2রা মার্চ নবনির্মিত এক প্রেক্ষাগৃহে, যেটা বাঁকুড়ার সিনেমা রোডে অবস্থিত, সেখানে কবিকে অভ্যর্থনা জ্ঞাপনের মাধ্যমে সম্মান জানানো হয় এবং সেখানে উপস্থিত ছিলেন আমাদের বাঁকুড়ার কৃতি সন্তান রামানন্দ চট্টোপাধ্যায়, বাঁকুড়ার সাহিত্য পরিষদের পক্ষে যোগেশচন্দ্র রায় বিদ্যানীতি মহাশয় এবং অন্যান্য কিছু গুণীজন। তো সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর বাঁকুড়াতে প্রথম 40 মিনিট বক্তৃতা দেওয়ার পর বলেছিলেন, তোমাদের অভিনন্দনকে আজ আমি গ্রহণ করি। আপাতত এই জমাধার গচ্ছিত সম্পত্তির মতো কালের অভিনন্দন সভায় এর যাচাই হবে যখন, তখন তোমাদের এই বাঁকুড়াতেই চণ্ডীদাসের পাশে কি আসন পাবো, এই প্রশ্ন মনে নিয়ে বিদায় গ্রহণ করি। তো বাঁকুড়ার সিনেমাহল যেটা চণ্ডীদাস, তিনি বড়ু চণ্ডীদাসের নামকরণে নাম দিয়েছিলেন এবং সেই দিন বক্তৃতার শেষে ফাঁকি কবিতাটি তিনি পাঠ করেছিলেন। আজকে তার জন্মদিনে আমি ফাঁকি কবিতাটি পাঠ করে শোনাবো। ফাঁকি। বিনুর বয়স 23 তখন, রোগে ধরল তাই। ওষুধে ডাক্তারে ব্যাধির চেয়ে আধি হলো বড়, নানা ছাপের জমল শিশি, নানা মাপের কৌট হলো জড়। বছর দেড়েক চিকিৎসাতে পড়লে যখন অস্থির জল জল, তখন বললে হাওয়া বদল করে। এই সুযোগে বিনু এবার চাপলো প্রথম রেলের গাড়ি, বিয়ের পরে ছাড়লো প্রথম শ্বশুর। নিবিড় ঘন পরিবারের আড়ালে আবডালে মোদের দেখা হতো দেখাশোনা ভাঙালয়ে তালে। মিলন ছিল ছাড়া ছাড়া, চাপা হাসি টুকরো কথার নানান জোড়া তোড়া। আজকে হঠাৎ ধরিত্রিকার আকাশ ভরা সকল আলো ধরে বর বধূরী হাতে মাথা করে। রোগা মুখের মস্ত বড় দুটি চোখে বিনু যেন নতুন করে শুভ
সৃষ্টি হলো নতুন লোকে। রেল লাইনের ওপার থেকে কাঙাল যখন ভিক্ষা হেঁটে ফিরে, বিনু তখন আপন বাক্স খুলে টাকা শিখে যা পায় খুলে কাগজ দিয়ে মুড়ে দেয় সে ছুঁড়ে ছুঁড়ে। সবার দুঃখ দূর না করে পরে আনন্দ তার আপনারই ভাই বইবে কেমন করে। সংসারের ওই ভাঙা ঘাটের কিনার হতে আজ আমাদের ভাসান যেন চির প্রেমের স্রোতে। তাই যেন আজ দানের ধ্যানে ঘুরতে হবে সে যাত্রাটি বিশ্বের কল্যাণে। বিনুর মনে যাচ্ছে বারে বার, নিখিলে আজ একলা শুধু আমি কেবল তার, কোথাও কেউ নেই আর। শ্বশুর ভাসুর সামনে গিয়ে ডাইনে পিছনে পায়ে সেই কথাটা মনে করে পুলক দিল গায়ে। বিলাসপুরের স্টেশনে বদল হবে গাড়ি, তাড়াতাড়ি নামতে হলো। 6 ঘন্টা কাল থাকতে হবে যাত্রীশালায়। মনে হলো এই বিষম বালায়। বিনু বললে, কেন, এই তো বেশ। তার মনে আজ নেই খুশির শেষ। নামতে হলো। পথের বাঁশি পায়ে পায়ে তারে আজ যে পড়েছে চঞ্চলা। আনন্দে তাই তার এক হলো পৌঁছানো আর চলা। যাত্রীশালার দুয়ার খুলে আমায় বলে, দেখো দেখো এক্কা গাড়ি কেমন চলে। আর দেখেছো বাছুরটি আর মরে যায়, চিকন নথর দেহ, মায়ের চোখে কি সুগভীর স্নেহ। ওই যেখানে দিঘির উঁচু বাড়ি, শিশু গাছের তলাটিতে পাঁচিল ঘেরা ছোট্ট বাড়ি, ওই রেলের কাছে স্টেশনে বাবু থাকে। আহা, ওরা কেমন সুখে আছে। যাত্রী ঘরে বিছানাটা দিলেন পেতে, বলে দিলেন, বিনু এবার চুপটি করে ঘুমো আরামেতে। প্ল্যাটফর্মে চেয়ার টেনে পড়তে শুরু করে দিলেন ইংরেজি এক নোবেল কিনে এনে। গেল কত মালের গাড়ি, গেল প্যাসেঞ্জার, ঘন্টা 3 হয়ে গেল পার। এমন সময় যাত্রী ঘরের দ্বারের কাছে বাহির হয়ে বললে, বিনু একটা কথা আছে। ঘরে ঢুকে দেখি এক হিন্দুস্তানি মেয়ে আমার মুখে চেয়ে সেলাম করে বাহির হয়ে রইল বারান্দাটার থাম। বিনু বললে, রুক্মিণী ওর নাম, ওই যে হেথায় ওর ধারে সার বাঁধা ঘরগুলি, ওইখানে ওর বাসা আছে। স্বামী রেলের পুরী। 1300 কোন সনে দেশে ওদের আকাল হলো। স্বামী স্ত্রী দুজনে পালিয়ে এলো জমিদারের অত্যাচারে। 7 বিঘে জমি ছিল ওর কোণের গায়ে, কি নদীর ধারে। বাধা দিয়ে বললেন আমি হেসে, রুক্মিণীর এই জীবন যুদ্ধ শেষ হতেই না গাড়ি পড়বে এসে। আমার মতে যদি একটু সংক্ষেপে সারো, অধিক ক্ষতি হবে না তাই কার। বাকিয়ে ভুরু পাকিয়ে চক্ষু বিনু বললে বেশ ক্ষেপে, কখনো না, বলবো না সংক্ষেপে। অফিস যাওয়ার তাড়া তো নেই, ভাবনা কিসের তবে, আগাগোড়া সবটা শুনতে হবে। নোবেল পড়া নেশাটুকু কোথায় গেল মিশে। রেলের পুলির লম্বা কাহিনী সে বিস্তারিত শুনে গেলে মানে। আসল কথা ছিল শেষে সেইটা কিছু না। পুলির মেয়ের বিয়ে হবে তাই ওই যে কানুইচ বাজুবন্ধ ঘুরিয়ে দেওয়া চাই, অনেক টেনে টুনে 25 টাকা খরচ হবে তাই। সে ভাবনাটা ভাই রুক্মিণীরে পড়েছে বিপ্লব। তাই এবারের মতো আমার পরে ভার কুড়ি নারীর ভাবনা বোঝাবো। আজকে গাড়ি চড়ার আগে একেবারে থেকে 25 টাকা দিতেই হবে। অবাক কাণ্ড কি, এমন কথা মানুষ শুনেছে নাকি? যাতে হয়তো মেথর হবে কিংবা নেহাত প্রচার, যাত্রী ঘরের পরে ঝাড়া মোচা। 25 টাকা দিতেই হবে তাকে, এমন হলে দেউলে হতে কদিন বাকি থাকে। আচ্ছা আচ্ছা, হবে হবে, আমি দেখছি মোট 100 টাকার একটা নোট, সেটা আবার ভাঙানো নেই। বিনু বললে, এই স্টেশনে ভাঙিয়ে নিলে হবে। আচ্ছা দেব তবে। এই বলে সেই মেয়েটাকে আড়ালে নিয়ে গেলেন ডেকে, আচ্ছা করেই দিলেন তার হেঁকে। কেমন তোমার নকরি থাকে দেখবো আমি, প্যাসেঞ্জারকে ঠকিয়ে বেড়াও, খোঁজাবো নষ্টামি। কেঁদে যখন পড়লো পায়ে ধরে, 2 টাকা তার হাতে দিয়ে দিলেন বিদায় করে। জীবন দেউল আধার করে নিভল হঠাৎ আলো, ফিরে এলেন 2 মাস জীবন। বিলাসপুরে এবার যখন এলেন নামি একলা আমি। শেষ নিমেষে আসার পায়ের ধুলি বিনু আমায় বলেছিল, এই জীবনের যা কিছু আর ঘুরি, শেষ 2 মাস অনন্তকাল মাথায় রবে মম। বৈকুণ্ঠেতে নারায়ণের শীতের পরে নিত্য সিঁদুর সব। এই 2 মাস সুধাই দিলে ভরে বিদায় নিলেন
সেই কথাটি স্মরণ করে। ওগো অন্তর্যামী, বিন্দে আজ জানতে চাই আমি, সেই 2 মাসের পরীক্ষে আমার বিষম বাধা 25 টাকা দিই যদি আজ রুক্মিণীর 1,00,000 টাকা, তবু ধরবে না তো টাকা। বিনু সেই 2 মাস ছেড়ে নিয়ে গেছে আপন সাথে, জানল না থাকি সূত্র দিলেন তাই। বিলাসপুরে নেমে আমি সুধাই সবার কাছে, রুক্মিণী সে কোথায় আছে? প্রশ্ন শুনে সবার অবাক হয়, রুক্মিণীকে তার অচল জানি। অনেক ভেবে ঝামরুকুলি ও বললেন যেই, অমনি সবাই বললে সবে এখানকার এখানে কি? সুধায় আমি কোথায় পাবো তাকে? স্টেশনের বড় অভিক রেগে গেলেন, বললেন সে খবর কে রাখে? টিকিট বাবু বললে হেসে, তারা মাসেক আগে চলে গেছে দার্জিলিং এ কিংবা খসরুবাগে কিংবা আরে মানে। সুধাই যত ঠিকানা তার কেউ কি জানে? তারা কেবল বিরক্ত হয়, তার ঠিকানায় আছে কোন কাজ? কেমন করে বোঝায় আমি? ওগো, আমার কাজ সবার চেয়ে উচ্চ তাই, সবার চেয়ে বড় প্রয়োজন। ভাগিয়ে বোঝা নামাতে মোর আছে সেই একজন। এই 2 মাস সুধাই মিলে ধরে বিমানে বাড়ির সে কথা সে বইল কেমন? রয়ে গেলেন নারী, মিথ্যা করো আমার চিরস্মৃতি। জন্মদিন, যার চিন্তা, চেতনা ও সৃষ্টি সুধা আমাদের জীবনে অনন্ত অনুপ্রেরণা যোগায়, এই পুণ্যতিথিতে সেই মহামানবকে আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই। আজ আমি তারই লেখা কৃপণ কবিতাটি আবৃত্তি করব। আমি ভিক্ষা করে ফিরিতেছিলে গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবিতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরিতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে 2 ধারে। মুঠা মুঠা কুলিয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানি চেয়ে নামতে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমার কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মোরে এই কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমার প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তোলে একটি ছোট কণা, যাবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি। এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারিনী স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে 2টি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। ধন্যবাদ। প্রথমেই বিশ্বকবিকে প্রণাম জানিয়ে আমি আমার কবিতা শুরু করছি। রূপনারায়ণের ফুলে, রবীন্দ্রনাথ ঠাকুর। রূপনারায়ণের ফুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। ধন্যবাদ। যায়
পুরোটি পাঠ করবো না, কারণ অনেকটা সময় হয়ে গিয়েছে। শুধু এই কবিতার এবং আজকে রবীন্দ্রনাথের জন্মদিন পালন করার যে প্রাসঙ্গিকতা, এই প্রাসঙ্গিকতা নিয়েই কিন্তু এই কবিতাটা। জন্মদিন পালন করলে তো হয় না, কারণ হচ্ছে যে আজকে যদি আমরা ফেসবুক খুলি, কিছু রিলস দেখি এবং সেখানে সুন্দরভাবে এই পাকিস্তান আর ভারতের যুদ্ধকে উদযাপন করা হয়, এই উদযাপন নিয়ে আমার খানিক মতবিরোধী আছে। কারণ এই উদযাপন কিন্তু অনেকটাই, পুরোটাই বলতে গেলে রবীন্দ্রনাথকে অসম্মান করে। তিনি কখনো যুদ্ধ চাননি, তিনি সবসময় সর্বদাই শান্তির বার্তা দিয়ে গেছেন। কবিতার শেষ অংশ, এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করো মন, ধরো হাত সবাকার, এসো পতীত, এসো অপনীত, সব অপমান ভার, মার অভিষেক, এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। তিনি ভারতবর্ষকে এভাবেই দেখতে চেয়েছেন। তাই আমরা সকলেই এই যুদ্ধ, এই যাতে করে ফেসবুকে আর দ্বিতীয়বার না লিখি যে পাকিস্তানকে যেন দ্বিতীয় গাজায় দেখতে চাই, এটা সত্যি করেই রবীন্দ্রনাথ ঠাকুরকে খুব অসম্মান করা হবে। এটুকু বলে আজকের কবিতা বা আমার বক্তৃতা যাই বলতে আমি শেষ করছি। এরপর একটি ছোট নাটকের মাধ্যমে কালকে তোকে যে 8 বার নাম করা পড়তে দিয়েছিলাম, ওটা আবার ওটা শোনাতে হবে। 8 × 8, 8 × 16, 8 × 25, 8 × 4 = 28, 8 × 7 বাবু বলছি, মধুসূদন পড়াশোনা কেমন করছে? আজকে মধুসূদন অত্যন্ত দুষ্ট বটে, কিন্তু পড়াশোনায় খুব মজবুত। তবে একবারের বই 2 বার বলেই তো হয় না, একবার যা পড়িয়ে দিই তা সারাক্ষণ মনে রাখে। তাই নাকি? আচ্ছা, তাহলে তো আজ একটা পরীক্ষা করে দেখা যাবে। দেখুন না, দেখুন। আর মাস্টারমশাই জামার মেরেছেন, যা চোখে চচ্চর করছে, আমি এর শোধ তুলব, কি আমি তাড়াব। কি রে মধু, তোর সব পড়া মনে আছে? মাস্টারমশাই যা বলে দিয়েছে এটা সব মনে আছে। আচ্ছা তাহলে বল তো, পৃথিবীর কাকে বলে? সহজ প্রশ্ন। উদ্ভিদ যা মাটি পড়ে ওঠে তাই উদ্ভিদ। আচ্ছা, একটা উদাহরণ দে তো দেখি। কেঁচো। হ্যাঁ, কি বললি? কেঁচো? আরে রসুন মশাই, রসুন থামুন, এখন আপনি কিছু বলবেন না। আচ্ছা বলো তো, তুমি পদ্য পাঠ করেছো? হ্যাঁ। আচ্ছা বলো তো, কানুনে কি ফোটে? আমি কাটা ফুটে। মানে কেন? আমি কি কোনো মিথ্যে বলছি? আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আচ্ছা বলো তো, সিরাজউদ্দৌলাকে কে কেটেছে? তোমার ইতিহাস কি বলে? সিরাজউদ্দৌলাকে পোকায় কেটেছে। এই, পোকায় কেন গেল? আরে মশাই, মিছি মিছি মার খেয়ে মরছি, শুধু সিরাজউদ্দৌলা কেন? দেখুন দেখুন, গোটা ইতিহাস খানায় পোকায় কেটেছে। আচ্ছা তুমি ব্যাকরণ পড়েছো? হ্যাঁ, বিলক্ষণ। আচ্ছা আচ্ছা বলো তো, কোনটা কি? একটা উদাহরণ দাও তো দেখি। আগে কথা ওই পড়ে জয়মন্তী। কেমন করে? আর তিনি তো ক্রিয়াকর্ম নিয়েই থাকেন, আর যিনি কিনকে ক্রিয়াকর্ম নিয়ে থাকেন তিনিই তো কর্তা। আগে মানে কেন? আরে থামুন থামুন, এখন আচ্ছা কিন্তু কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ষষ্ঠীতম পুরুষ কাকে বলে বলো তো? ওটা জানি, ওটা জানি, ওটা বিলক্ষণ জানি, ওটা ষষ্ঠী তথা। ঠিক ঠিক, আচ্ছা আচ্ছা। তুমি তো কিছুই তো পারছো না। আচ্ছা বলো তো, তোমার অঙ্ক শিখতে হয়েছে? আচ্ছা তাহলে তোমার একটা অঙ্ক দিই, কেমন? আচ্ছা ধরো তোমার কাছে 6:30 সন্দেশ আছে। সন্দেশ? হ্যাঁ, এবার তোমাকে 5 মিনিট সময় দেওয়া হবে খাওয়ার জন্য। তোমার সন্দেশ খাওয়ার পর বাকি সন্দেশ তোমার ভাইকে দিতে হবে। এবার ধরো তোমাকে সন্দেশ খাওয়ার জন্য 2 মিনিট করে একটা সন্দেশ সময় লাগিয়ে দিতে, তাহলে কতগুলি সন্দেশ তোমার ছোট ভাই পাবে? একটাও থাকবে না। একাই কি করে? একটাই কথা থাকবে না। আর
আরে পাবে কি করে, সবগুলো তো আমিই খেয়ে ফেলবো, একটাও খেতে পারবো না। আরে আরে থামো থামো, মারবেন না, থামো থামো, মারছেন কেন? আরেকটা হলো। আচ্ছা ধরো একটা বট গাছ রোজ 2.5 সিকি করে বাড়ে, ঠিক আছে? এবার ধরো আজকে পয়লা বৈশাখ থেকে আমি একটা বট গাছ লাগালাম, তাহলে পরের বছরে পয়লা বৈশাখে বছর কতটুকু বাড়বে? গাছটা যদি বেঁকে বেঁকে ওঠে হ্যাঁ তাহলে বলতে পারবো, আর যদি সিধে উঠে যায় হ্যাঁ, তাহলে মাপ করলেই বলতে পারি। আর যদি শুকিয়ে যায় তাহলে আর কিছুই বলার নেই। মায়েরটাকে তো বুদ্ধি করে না, লক্ষ্মী ছাড়া, হ্যাঁ? আর মেয়েরা তো আমি পিঠ শিখে গেছে। মার খেলে সোজা কিন্তু বেঁকে যায়। দাঁড়ান, ওটা আপনার সব বুঝলেন? মার কিন্তু কিছু হয় না। একটা জিনিস মনে রাখবেন, গাধা পিটিয়ে কখনো ঘোড়া হয় না, কিন্তু অনেক সময় ঘোড়া পিটিলে গাধা হয়ে যায়। সমস্যাটা কোথায় জানেন মাস্টারমশাই? ছাত্ররা শিখতে চায় কিন্তু মাস্টাররা পড়াতে চায় না। আপনি এক কাজ করুন, আপনার লাঠি নিয়ে আপনি প্রস্থান করুন, মধুসূদনের টিপটা কতদিন ছুড়ো, তারপর ওকেই আমি পড়াবো। চলো বলবো। বাঁচা গেল এই মাস্টারের কাছে, বাঁচা গেল মশাই। এ ছেলেকে পড়ানো মজুরের কর্ম, কেবলমাত্র ম্যানুয়াল লেবার। 30টা দিন একটা ছেলেকে পড়িয়ে 5টি মাত্র টাকা পায়। সেই মেয়ে যদি মাটি কোপাতে পারতাম দিনে 10টা টাকাও হতো। যত সব। বরণ করে নেওয়ার জন্য আমাদের ফার্স্ট ইয়ারের স্বাগতা ব্যানার্জিকে অনুরোধ জানাচ্ছি। অনিমা ম্যাডামকে বরণ করে নেবেন আমাদের প্রথম বর্ষের ছাত্রী স্বাগতা ব্যানার্জি। সবাই তিনটাকে শুরু করুন। প্রতিবারের মতন আজকেও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান এগিয়ে যাবে। প্রদীপ প্রজ্বলনের জন্য সভাপতি ডক্টর ভীমচন্দ্র মণ্ডল মহাশয় সহ সমস্ত শিক্ষক মণ্ডলীদের মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং অন্বেষা ব্যানার্জি মন্ত্র উচ্চারণের জন্য অন্বেষা ব্যানার্জিকে অনুরোধ জানাচ্ছি। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं